আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শিক্ষার্থীদের দাবির মুখে বাতিল হলো এইচএসসি ও সমমানের স্থগিত 6 পরীক্ষা। আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করলে বিকেলে এই ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার। তবে কোন প্রক্রিয়ায় ফলাফল দেওয়া হবে তা দ্রুতই জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে কদিন ধরেই বিক্ষোভের পর মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢুকে পড়েন সচিবালয়ে। চলতে থাকে বিক্ষোভ। অনেক ভাইরা হাসপাতালে আছে, যাদের হাত পা নাই, তারা কাতরাচ্ছে। আপনারা হাসপাতালে গিয়ে দেখেন তাদের কি অবস্থা। আমাদের আর পরীক্ষায় বসতে যাচ্ছি না, বাকি মূল্যায়ন তারা করে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। আমরা এখন চাই আমাদের যেমন 7টা পরীক্ষা নেওয়া হয়েছে, বাকিগুলা এসএসসি পরীক্ষা অনুযায়ী আমাদের রেজাল্টটা করে দিক। কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা করতে যান শিক্ষা সচিবের সাথে। এর মাঝে সচিবালয়ের একটি ভবনের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে ঘোষণা আসে পরীক্ষা বাতিলের। এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। বাতিলের ঘোষণা এলেও প্রজ্ঞাপন না হয় সচিবালয়ের গেটগুলো বন্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে অফিস শেষ হওয়ার পরও সেখানেই আটকে পড়েন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা। সন্ধ্যা 6টা নাগাদ একটি গেট খুলে দেওয়া হলে ধীরে ধীরে বের হয়ে আসেন সবাই। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না বলে জানিয়েছেন সমন্বয়করা। সচিবালয়, শাহবাগ, প্রেস ক্লাব দখল দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র বলে মনে করেন তারা। জানান, সংকটকালীন সময়ে পুঁজি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদগ্রস্ত করার চেষ্টা চলছে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার দিনভর এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয় ও এর আশেপাশের এলাকায় চলে দফায় দফায় বিক্ষোভ। পরে সিদ্ধান্ত আসে পরীক্ষা বাতিলের। এদিকে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ সহ 4টি হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, পরীক্ষা বাতিলের দাবি যৌক্তিক নয়। আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে। আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই, আসলে আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করতো যে ভাই বোনরা আমাদের আহত হয়েছে, তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, যৌক্তিক। আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেকদিন ছিল, মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই। তাহলে তারা এমন হতে পারতো, সময় চাইতে পারতো, এমন হইতে পারতো যে মার্কস কম চাইতে পারতো। কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায়। আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন জেলায় আরও 11টি মামলা হয়েছে শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মইদুল ইসলামের রিপোর্ট। সম্প্রতি দেশের ছাত্র আন্দোলনের সময় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট ও রংপুর সহ বিভিন্ন জেলায় মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। আর দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকেও করা হয়েছে আসামি। 3টি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগ, 14 দল এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধের তদন্ত সংস্থা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো একটি কমপ্লেইন্ট রেজিস্টার হিসাবে
নথিভুক্ত করেছেন। তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন। এছাড়া 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও মোজাম্মেল বাবুসহ 19 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হেফাজত ইসলামী বাংলাদেশের একটি সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং তৎকালীন পুলিশের প্রধান, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান, র্যাব প্রধান সহ বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু সুশীল ব্যক্তিগণ যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, তার মধ্যে ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার ধার্য করেছেন বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসে বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে ছাত্রদল আয়োজিত শোকসভায় গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনরা জড়িতদের বিচারের দাবি জানায়। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় ছাত্রদল আয়োজিত আলোকচিত্র ও শোকসভার। এই অনুষ্ঠানে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বজন, গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যবৃন্দ, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ অনেকে। উপস্থিত ছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার ভুক্তভোগীদের পরিবারের দাবি সুষ্ঠু বিচারের। র্যাব ডিবি পরিচয়ে তাকে রাত 3 ঘটিকার সময় তুলে নিয়ে যাওয়া হয়। আজকে 10-11 বছরের মতো আমরা জানি না আমাদের বাবা জীবিত আছে কি নাই। যাদেরকে এখনো গুম করে রাখা হয়েছে সকলকে আমরা এখন আশা করি, আমরা সাহস করি, আমরা বিচার পাবো। আর ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্বজনরা চান শহীদদের রক্ত যাতে বৃথা না যায়। আমার ছেলেকে যেভাবে তারা নৃশংসতা করেছে, হয়তো আমি আর দ্বিতীয় কোনো ছেলের বাবা মাকে এই কষ্টটা দেখতে চাই না। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনা জাতিকে ঋণের জালে আবদ্ধ করে গেছে। 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 মিলিয়ন। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। রাষ্ট্র সংস্কারে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সময় দিতে চায় বলেও জানান মির্জা ফখরুল। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা। সারা দেশে 25টি জেলার প্রশাসককে বদলি করেছে সরকার। পাশাপাশি তাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করে। একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার এবং পাবনার আসাদুজ্জামানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। এছাড়া শেরপুরের আব্দুল্লাহ আল খাইরুমকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব, কুষ্টিয়ার এহতেশাম রেজাকে শিল্প মন্ত্রণালয়ে, ঝিনাইদহের SM রফিকুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ে,
বগুড়ার সাইফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জয়পুরহাটের সালেহিন তানভীর গাজীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে বাকি 17টি জেলার প্রশাসকদের প্রেষণে বিভিন্ন পদে পদায়নের কথা জানানো হয়। কক্সবাজারের ইয়াবা কারবারি বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে আটক করা হয়েছে। রাতে চট্টগ্রামের অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা তাকে বন্দর নগরীর জিইসি এলাকা থেকে আটক করে। র্যাব জানায়, পূর্বে দায়ের করা কক্সবাজারের টেকনাফে এক হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে আটক করা হয়েছে। কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসন থেকে 2008 এবং 2014 সালে পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান বদি। তারল্য সহায়তা দিয়ে কোনো দুর্বল ব্যাংককে বাঁচাবে না বাংলাদেশ ব্যাংক, এমন তথ্য জানিয়ে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাতে দুরবস্থার জন্য দোষী কোম্পানির মালিক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। বৈঠকে ব্যবসায়ী নেতারা ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হাসানুল শাওনের রিপোর্ট। নতুন গভর্নরের সাথে বৈঠক করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে যান ব্যবসায়ী নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান প্রেক্ষাপটে ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। একই সাথে বিভিন্ন ব্যাংকে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ীদের। সরকারের যে কোনো ভালো পদক্ষেপে আমরা ব্যবসায়ীদের উন্নয়নে, অর্থনীতির উন্নয়নে আমরা কাজ করব। আমরা এটাই সহায়তা দেব, আমরা এটা বলেছি। যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে গণমাধ্যমকে গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না কেন্দ্রীয় ব্যাংক, তবে বিভিন্ন ব্যাংকের দুরবস্থার জন্য দায়ীদের চিহ্নিত করা হবে। আমরা যারা দোষী তাদেরকেই টার্গেট করব, প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে, সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে। কিছু ব্যাংকের দুরবস্থার জন্য ব্যাংকগুলো নিজেরাই দায়ী মন্তব্য করে গভর্নর বলেন, যে কোনো ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার অধিকার আছে গ্রাহকদের, তবে দুর্বল কোনো ব্যাংককে অর্থ দিয়ে উদ্ধার করা হবে না বলেও জানান তিনি। ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কি করবো, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়। ব্যাংকিং কমিশনগুলো হবে, এই দুর্বল ব্যাংকগুলোকে আমরা তখন হয়তো ভিন্নভাবে এদেরকে অ্যাড্রেস করে চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে। এছাড়া মূল্যস্ফীতি কমিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে গভর্নর আরও বলেন, আপাতত 1000 টাকা কিংবা অন্য কোনো নোট বাতিল বা পরিবর্তনের পরিকল্পনা নেই তাদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন বরিশাল এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অন্যদিকে শিক্ষার্থীদের বিরোধিতা সত্ত্বেও পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাহমুদ হোসেন সহ উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোসাম্মদ হোসনে আরা, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সব হলের প্রভোস্টরা পদত্যাগ করেন। এছাড়া পদত্যাগ করেছেন সিন্ডিকেটের 2 সদস্য, শারীরিক শিক্ষা চর্চা বিভাগ এবং আইসিকিউসির পরিচালকরা। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান, প্রক্টর আবুল কাইয়ুম সহ 4টি হলের প্রভোস্ট এবং কয়েকজন হাউস টিউটর। পদত্যাগ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AQM মাহবুব এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর শামসুল আলম। এদিকে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য শাহ আজমের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সদ্য সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম এবং তার ছেলে জুহায়ের সারার সহ 8 জনের ব্যাংক হিসাব স্থগিত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU।
আজ ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে BFIU। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। ব্যাংক হিসাব স্থগিত হওয়া বাকি 6 জন হলেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMB এর সাবেক সভাপতি সাইদুর রহমান, শেয়ার বাজারের আলোচিত ব্যক্তি আবুল খায়ের, জাভেদ এ মতিন, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি মনিজা চৌধুরী, দেলোয়ার হোসেন এবং শরীফুল ইসলাম। অতীতে দুর্নীতির আশ্রয় নেওয়া কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহমুদুল হাসান। অতীতের ইতিহাস পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীর গুলশান নগর ভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ সকল নাগরিক সেবা নিরবিচ্ছিন্ন রাখার কথাও বলেন মাহমুদুল হাসান। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে ঢাকা দক্ষিণের নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য সরাসরি বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন মুনিয়ার বোন নুসরাত জাহান। তার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীর প্রশ্রয়ের কারণেই বিচার পাননি মুনিয়ার পরিবার। এই সময় নুসরাত আরও অভিযোগ করেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগিতায় হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের MD সায়েম সুবাহান চৌধুরী আনভীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কলেজ শিক্ষার্থী মোসাররাত জাহান মুনিয়ার পরিবারের সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে পুনরায় মুনিয়া হত্যার বিচারের দাবি করেছেন তার পরিবার। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মানুষ মনোযোগ তো নাড়া দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় যুক্তিতর্ক শুনানি আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত। দুপুরে বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন। শুনানির সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস। তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে জানান তার আইনজীবী। সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 অগস্ট দুদক রমনা থানায় মামলা করে। 2008 সালের 24শে মে মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তদন্তে তার বিরুদ্ধে 4 কোটি 23 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 22 লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতা কর্মীরা। দুপুরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। কোনোভাবেই যাতে এই অভ্যুত্থান ব্যর্থ না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। একই সময় রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুপুরে ফেনীর পরশুরামের বেড়াবাড়িয়া এবং সাতকুচিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এ সময় পরশুরামের 2টি ইউনিয়ন এবং পৌর এলাকার প্রায় 1000 দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু তালেব সহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতা কর্মীরা। শেখ হাসিনা সরকারের কবি নামধারী কিছু দালাল জাতীয় কবিতা পরিষদের কোনো কবিকে স্বাধীনভাবে লিখতে দেয়নি এবং সংগঠনটির নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির আহ্বায়ক কবি মোহন রায়হান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানান সংগঠনের নেতারা।
বৈষম্য দূর করতে জাতীয় কবিতা পরিষদের সকল নতুন পুরাতন সদস্য এবং দেশের সকল সৃষ্টিশীল লেখক, কবি, শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি বৈষম্য মুক্তির জন্য কবিতা এই স্লোগান ধারণ করে আগামী 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক মোহনায় 2 দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব আয়োজন করার ঘোষণা দেয়া হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।